চীন একটি নাম, একটি দেশ, একটি ইতিহাস, যে নাম উচ্চারণ করলেই মনে ভেসে ওঠে বিশাল প্রাচীর, প্রাচীন সভ্যতা, রাজবংশের গল্প আর আধুনিক বিশ্বের এক উজ্জ্বল শক্তির প্রতিচ্ছবি। পৃথিবীর মানচিত্রে এই দেশটি যেন সময়ের সাথে পাল্লা দিয়ে নিজের ভাগ্য বদলে ফেলেছে। একসময় যেখানকার মানুষ যুদ্ধ, দুর্ভিক্ষ আর রাজনীতির অস্থিরতায় ভুগেছে, আজ সেই চীনই দাঁড়িয়ে আছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির মালিক হয়ে। এই হলো চীনের গল্প, যেখানে ইতিহাসের গহীনে আছে সভ্যতার জন্ম, যেখানে বিপ্লবের আগুনে গড়া হয়েছে একটি নতুন রাষ্ট্র, এবং যেখানে আজ প্রযুক্তি, অর্থনীতি আর শক্তিতে বিশ্বের সবচেয়ে বড় শক্তিগুলোর একটিতে পরিণত হয়েছে চীন। চীনের ইতিহাস শুরু হয় প্রায় ৫,০০০ বছর আগে। হলুদ নদীর তীরে জন্ম নেয় মানব সভ্যতার অন্যতম প্রাচীন অধ্যায়, হুয়াংহো সভ্যতা। সেই সময় মানুষ কৃষি, ধাতুবিদ্যা আর মৃৎশিল্পে দক্ষতা অর্জন করে গড়ে তোলে উন্নত সমাজ ব্যবস্থা। পরবর্তীতে শিয়া, শাং এবং জৌ রাজবংশ চীনের রাজনৈতিক ও সাংস্কৃতিক ভিত্তি স্থাপন করে। জৌ যুগে স্বর্গের ম্যান্ডেট বা ম্যান্ডেট অফ হেভেন ধারণা তৈরি হয়, যার অর্থ রাজা স্বর্গের অনুমতিতে শাসন করবে, কিন্তু অন্যায় করলে সেই অনুমতি কেড়ে নেওয়া হবে। এই ধারণায় পরবর্তীতে শতাব্দীর পর শতাব্দী চীনের রাজনীতির মূল দর্শন হয়ে টিকেছিল। অধ্যায় ২, রাজবংশের উত্থান ও পতন। চীনের রাজবংশগুলো ইতিহাসে যেন একটি বিশাল সিঁড়ি, প্রতিটি ধাপেই নতুন কিছু সৃষ্টি, নতুন কিছু শিক্ষা। চীন রাজবংশ খ্রিস্টপূর্ব ২২১ সালে সম্রাট চীন শি হুয়াং চীনকে প্রথমবার একীভূত করেন। তিনি তৈরি করেন বিখ্যাত গ্রেট ওয়াল অফ চায়না এবং শুরু করেন কেন্দ্রীভূত প্রশাসনের যুগ। তারপর আসে হান রাজবংশ, যা চীনা জাতিগত পরিচয়ের ভিত্তি স্থাপন করে। আজকের হান চাইনিজ নামটি সেই সময়ের উত্তরাধিকার। এই যুগে সিল্ক রোডের সূচনা হয়, যা চীনকে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের সঙ্গে বাণিজ্যিকভাবে যুক্ত করে। পরবর্তীতে তাং ও শাং রাজবংশে শিল্প, সাহিত্য, প্রযুক্তি ও বিজ্ঞান চূড়ান্ত উন্নতি লাভ করে। চীন তখন পৃথিবীর সবচেয়ে উন্নত দেশগুলোর একটি, যেখানে কাগজ, গান পাউডার, কম্পাস ও মুদ্রণ প্রযুক্তির আবিষ্কার ঘটে। অধ্যায় ৩, সাম্রাজ্যের পতন ও বিদেশি আগ্রাসন। ১৮০০ শতকের শেষে চীনের সমৃদ্ধি ধীরে ধীরে ম্লান হতে শুরু করে। অভ্যন্তরীণ দুর্নীতি, রাজকীয় অপব্যয় এবং পশ্চিমা শক্তির আগ্রাসন চীনকে দুর্বল করে তোলে। ১৮৪০ সালের আফিম যুদ্ধ ছিল এক মোড়ঘোড়া অধ্যায়। ব্রিটেন আফিম ব্যবসার মাধ্যমে চীনের অর্থনীতি ধ্বংস করে দেয়। যুদ্ধের পর চীনকে স্বাক্ষর করতে হয় নানকিং চুক্তি, যার মাধ্যমে হংকং ব্রিটেনের দখলে যায়। এরপর শুরু হয় একের পর এক অপমান, দ্বিতীয় আফিম যুদ্ধ, বক্সার বিদ্রোহ এবং বিদেশি প্রভাবের বিস্তার। চীনের জনগণ তখন বুঝে যায় যে পরিবর্তন ছাড়া বাঁচা সম্ভব নয়। অধ্যায় ৪, বিপ্লব ও নতুন চীনের জন্ম। বিংশ শতকের শুরুতে রাজতন্ত্রের পতন ঘটায় সান ইয়াতসেন, যিনি প্রতিষ্ঠা করেন চীনের প্রজাতন্ত্র ১৯১২। কিন্তু রাজনৈতিক অস্থিরতা ও সামরিক গোষ্ঠীগুলোর লড়াই চলতেই থাকে। তারপর আসে মাও সেতুং, এক কৃষক পরিবার থেকে উঠে আসা এক বিপ্লবী নেতা। তিনি জনগণের মধ্যে সমতার স্বপ্ন দেখান এবং ১৯৪৯ সালে চীনের গণপ্রজাতন্ত্রী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। মাওয়ের নেতৃত্বে চীন নতুন করে গড়ে ওঠে, তবে তার কিছু নীতির কারণে, যেমন গ্রেট লিপ ফরওয়ার্ড ও কালচারাল রেভলিউশন, দেশে বিশাল অর্থনৈতিক ক্ষতি ও মানবিক বিপর্যয় ঘটে। তবুও মাও সেতুং চীনের জাতীয় ঐক্যের প্রতীক হয়ে থাকেন, কারণ তার হাত ধরেই এক বিভক্ত জাতি নতুনভাবে মাথা তুলে দাঁড়াতে শুরু করে। অধ্যায় ৫, সংস্কার ও আধুনিকতার পথে চীন। ১৯৭৮ সালে মাওয়ের মৃত্যুর পর ক্ষমতায় আসেন দেং শিয়াওপিং, যিনি চীনের ভাগ্য পরিবর্তনের শুরবি। তিনি বলেন, কালো বিড়াল বা সাদা বিড়াল যদি ইঁদুর ধরে তবেই সেটি ভালো বিড়াল। এই কথার মাধ্যমে দেং বোঝাতে চেয়েছিলেন আদর্শ নয়, ফলাফলই আসল। তার উদ্যোগে শুরু হয় অর্থনৈতিক সংস্কার। চীন খুলে দেয় তার সীমান্ত বিদেশি বিনিয়োগের জন্য, প্রবর্তন করে বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা এসইজি, আর কৃষি থেকে শিল্প ও প্রযুক্তি নির্ভর অর্থনীতিতে রূপান্তর শুরু করে। ফলাফল,
মাত্র কয়েক দশকের মধ্যে চীন দারিদ্র্য থেকে উঠে আসে বিশ্বের দ্রুততম উন্নয়নশীল দেশগুলোর শীর্ষে। অধ্যায় 6, 21 শতকের সুপার পাওয়ার চীন। আজকের চীন হল এক পরাশক্তি। বেইজিং, সাংহাই, শেনজেন, গুয়াংজৌ এগুলো কেবল শহর নয়, বরং অর্থনৈতিক ইঞ্জিন। চীন এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি এবং প্রযুক্তি, উৎপাদন ও বাণিজ্যে শীর্ষস্থানে। চীনের তৈরি হাইস্পিড ট্রেন, 5G প্রযুক্তি, ইলেকট্রিক গাড়ি ও কৃত্রিম বুদ্ধিমত্তা আজ বৈশ্বিক মান ধারণ করছে। অধ্যায় 6, 21 শতকের সুপার পাওয়ার চীন। আজকের চীন শুধু একটি দেশ নয়, এটি একটি অর্থনৈতিক বিস্ময়, একটি পরিকল্পিত বিপ্লব যার প্রতিটি ধাপে লুকিয়ে আছে দীর্ঘমেয়াদী দৃষ্টি ও কঠোর পরিশ্রমের গল্প। বেইজিং, সাংহাই, শেনজেন, গুয়াংজাউ এই শহরগুলো এখন শুধু নগর নয়, বরং আধুনিক চীনের হৃদস্পন্দন। সাংহাইয়ের উঁচু আকাশচুম্বী ভবন, শেনজেনের প্রযুক্তি পার্ক আর বেইজিংয়ের প্রশাসনিক শক্তি সব মিলিয়ে আজকের চীন হল নতুন বিশ্বের ইঞ্জিন রুম। চীন আজ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি, তাদের জিডিপি $18 ট্রিলিয়ন ছাড়িয়েছে এবং বৈশ্বিক বাণিজ্যের প্রায় 15% এখন চীনের হাতে। এই সাফল্যের পেছনে আছে উৎপাদন শক্তি। বিশ্বে যত মোবাইল ফোন, ইলেকট্রনিক্স, পোশাক, এমনকি সৌর প্যানেল তৈরি হয় তার অধিকাংশই চীনে উৎপাদিত হয়। তাই একে বলা হয় দ্য ফ্যাক্টরি অব দ্য ওয়ার্ল্ড, বিশ্ব কারখানা। কিন্তু চীন এখন শুধু উৎপাদনের দেশ নয়, বরং উদ্ভাবনের দেশ। হুয়াওয়ে তৈরি করছে পরবর্তী জন্মের যোগাযোগ প্রযুক্তি 5G, 6G, যা বিশ্বের ডেটা ট্রান্সমিশনকে বদলে দেবে। শাওমি স্মার্টফোনের পাশাপাশি স্মার্ট হোম ডিভাইস ও AI ভিত্তিক প্রযুক্তিতে নেতৃত্ব দিচ্ছে। BYD হয়ে উঠেছে ইলেকট্রিক গাড়ি শিল্পের শীর্ষ খেলোয়াড়, যেখানে টেসলার সঙ্গেও সরাসরি প্রতিযোগিতা করছে। আর আলিবাবা ও টেনসেন্ট চীনের ডিজিটাল অর্থনীতিকে এমন এক উচ্চতায় নিয়ে গেছে যেখানে অনলাইন পেমেন্ট, ই-কমার্স ও ক্লাউড কম্পিউটিং এক হয়ে গেছে মানুষের দৈনন্দিন জীবনের অংশ। চীনের নাগরিকদের এখন প্রায় প্রতিটি লেনদেন হয় মোবাইল ফোনে। ক্যাশলেস ইকোনমি, স্মার্ট সিটি ও AI ভিত্তিক প্রশাসন এখন বাস্তবতা। এই প্রযুক্তিগত অগ্রযাত্রার পাশাপাশি চীন গড়ে তুলেছে তার সবচেয়ে বড় বৈশ্বিক উদ্যোগ বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা BRI। 2013 সালে প্রেসিডেন্ট শি জিনপিং এই প্রকল্প ঘোষণা করেন, যার লক্ষ্য ছিল প্রাচীন সিল্ক রোডের পুনর্জন্ম দেওয়া। আজ 150টিরও বেশি দেশ এই উদ্যোগের অংশ। চীন তৈরি করছে সড়ক, রেলপথ, বন্দর, বিদ্যুৎ কেন্দ্র ও ডিজিটাল নেটওয়ার্ক, যা এশিয়া, আফ্রিকা, ইউরোপ ও লাতিন আমেরিকাকে এক অর্থনৈতিক মহাসড়কে যুক্ত করছে। এটি শুধু বাণিজ্যের প্রকল্প নয়, এটি চীনের বৈশ্বিক প্রভাব বিস্তারের কৌশল, যেখানে অর্থনীতি, কূটনীতি ও কৌশল একসাথে মিলে যাচ্ছে। পশ্চিমা বিশ্লেষকদের মতে এই উদ্যোগের মাধ্যমে চীন শুধু অবকাঠামো নির্মাণ করছে না, বরং একটি নতুন বিশ্ব ব্যবস্থা গড়ে তুলছে, যেখানে বেইজিং ধীরে ধীরে ওয়াশিংটনের বিকল্প হয়ে উঠছে। অধ্যায় 7, চীনের রাজনীতি ও সমাজ বিস্তারিত সংস্করণ। চীনের রাজনৈতিক কাঠামো বিশ্বের অন্য যে কোনো দেশ থেকে আলাদা। এটি একটি একদলীয় রাষ্ট্র, যেখানে চীনা কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় শক্তি। পার্টির সদস্য সংখ্যা 9 কোটিরও বেশি। এটি শুধু একটি রাজনৈতিক সংগঠন নয়, বরং চীনা সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে থাকা এক নিয়ন্ত্রিত শাসন ব্যবস্থা। 1949 সালে মাও সেতুং পার্টির পতাকা উড়িয়েছিলেন জনগণের শক্তি নামে। আজ সেই পতাকা বহন করছেন প্রেসিডেন্ট শি জিনপিং, যিনি নেতৃত্বে এনে দিয়েছেন নতুন যুগের সমাজতান্ত্রিক চীন। তার ঘোষিত দর্শন চাইনিজ ড্রিম। এটি একটি রাজনৈতিক স্লোগান নয়, বরং একটি জাতীয় দৃষ্টি। এর অর্থ চীনের পুনর্জাগরণ, একটি শক্তিশালী, সমৃদ্ধ ও জাতিগতভাবে ঐক্যবদ্ধ রাষ্ট্রের পুনর্গঠন। শি জিনপিংয়ের নেতৃত্বে চীন অভ্যন্তরীণভাবে আরও কেন্দ্রীভূত হয়েছে। তিনি দুর্নীতি বিরোধী অভিযান চালিয়ে হাজার হাজার সরকারি কর্মচারীকে বরখাস্ত করেছেন। এই পদক্ষেপ জনগণের আস্থা বাড়িয়েছে, তবে একই সাথে সমালোচনাও তৈরি করেছে, কারণ এতে রাজনৈতিক বিরোধীদেরও দমন করা হয়েছে বলে অভিযোগ। চীনে মত প্রকাশের স্বাধীনতা সীমিত। মিডিয়া, ইন্টারনেট, এমনকি সোশ্যাল মিডিয়াও সরকারের কঠোর নজরদারিতে। গ্রেট ফায়ারওয়াল নামে সেই ডিজিটাল নিয়ন্ত্রণ ব্যবস্থা চীনকে দিয়েছে এক ধরনের টেকনোলজি নির্ভর সুরক্ষা, যেখানে নাগরিকের অনলাইন আচরণও বিশ্লেষণ করা হয়।
পশ্চিমা বিশ্ব এই ব্যবস্থা নিয়ে সমালোচনা মুখর, কিন্তু চীনের জনগণের কাছে স্থিতিশীলতা ও উন্নয়নই অগ্রাধিকার। তারা বিশ্বাস করে যদি রাষ্ট্র শক্তিশালী হয় তাহলে ব্যক্তির জীবনও নিরাপদ হবে। এই দর্শনই হল চীনা মডেল, যেখানে অর্থনৈতিক স্বাধীনতা ও সামাজিক শৃঙ্খলা একসাথে চলে, কিন্তু রাজনৈতিক নিয়ন্ত্রণ থাকে কঠোরভাবে সরকারের হাতে। অধ্যায় 9, সংস্কৃতি, ঐতিহ্য ও চীনা আত্মা। চীনের সংস্কৃতি এক নদীর মতো, যার উৎস হাজার বছরের পুরানো ইতিহাসে, কিন্তু যার স্রোত আজও আধুনিক জীবনের সঙ্গে বয়ে চলেছে। কনফিউশিয়াস শিখিয়েছেন নৈতিকতা ও দায়িত্ববোধ সমাজের মূল ভিত্তি। লাওজু দিয়েছেন তাওবাদের দর্শন, প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে জীবনযাপনই সুখের পথ। আর বুদ্ধ ধর্ম, যা ভারতে জন্ম নিয়েছিল, চীনে এসে পেয়েছে নতুন রূপ, চ্যান বৌদ্ধ ধর্ম, যেখান থেকে পরবর্তীতে জাপানের জেন দর্শনের জন্ম হয়। এই 3 দর্শন একসাথে গড়ে তুলেছে চীনা আত্মা, যেখানে নীতি, শান্তি ও সমন্বয় মিলেমিশে একটি জীবনের দর্শনে পরিণত হয়েছে। চীনা সমাজে পরিবারের প্রতি শ্রদ্ধা, বয়োজ্যেষ্ঠদের প্রতি সম্মান এবং সমাজের প্রতি দায়িত্ববোধ, এগুলো এখনও মূল ভিত্তি। চীনা নববর্ষ বা স্প্রিং ফেস্টিভ্যাল শুধু উৎসব নয়, এটি পরিবারে ফিরে আসার প্রতীক। সেই সময় কোটি কোটি মানুষ রেলপথে, সড়কে, আকাশে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যায়, শুধু একসাথে খাওয়ার জন্য, একসাথে সময় কাটানোর জন্য। ড্র্যাগন ড্যান্স, লণ্ঠন উৎসব, চা সংস্কৃতি, ক্যালিগ্রাফি আর মার্শাল আর্ট সবকিছুই তাদের ইতিহাস ও আত্মপরিচয়ের বহিঃপ্রকাশ। আধুনিক যুগেও একজন চীনা মানুষ তার ঐতিহ্য থেকে বিচ্ছিন্ন নয়। এক হাতে সে স্মার্টফোন ধরে, অন্য হাতে ধরে থাকে চায়ের কাপ। প্রযুক্তি ও ঐতিহ্যের এই সংমিশ্রণে আধুনিক চীনের প্রকৃত প্রতিচ্ছবি। অধ্যায় 9, চীন ও বিশ্বের ভবিষ্যৎ, বিস্তারিত সংস্করণ। চীন আজ এমন এক অবস্থানে পৌঁছেছে যেখানে সে শুধু নিজের ভাগ্য নিয়ন্ত্রণ করছে না, বরং বিশ্বের দিক নির্দেশনাতেও প্রভাব ফেলছে। আফ্রিকা থেকে শুরু করে ইউরোপ পর্যন্ত চীনা বিনিয়োগ ছড়িয়ে পড়েছে অবকাঠামো, টেলিকম ও জ্বালানি খাতে। আফ্রিকার নাইরোবিতে নতুন রেল লাইন, পাকিস্তানের গোয়াদর বন্দরে নতুন করিডোর, আর দক্ষিণ আমেরিকার বন্দরগুলোতে চীনা ক্রেন, সবই সেই বৈশ্বিক সংযোগের প্রমাণ। চীন এখন আন্তর্জাতিক সংস্থাগুলিতেও সক্রিয় ভূমিকা নিচ্ছে। জাতিসংঘে স্থায়ী সদস্য হিসেবে, ব্রিক্স ও সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনে নেতৃত্বের আসনে। কিন্তু চীনের এই উত্থান সবাইকে স্বস্তি দেয়নি। পশ্চিমা বিশ্ব, বিশেষত যুক্তরাষ্ট্র, চীনের ক্রমবর্ধমান প্রভাবকে নিজেদের নেতৃত্বের জন্য চ্যালেঞ্জ হিসেবে দেখছে। ট্রেড ওয়ার, প্রযুক্তিযুদ্ধ এবং রাজনৈতিক উত্তেজনা সবই সেই প্রতিযোগিতারই প্রতিফলন। তবে চীন বলছে তাদের লক্ষ্য বিশ্ব শাসন নয়, বরং সহাবস্থান। শি জিনপিংয়ের ভাষায়, বিশ্ব এমন বড় যেখানে সবারই জায়গা আছে। তবুও বাস্তবতা হল, চীন এখন আর উদীয়মান শক্তি নয়, বরং এক প্রতিষ্ঠিত সুপার পাওয়ার, যে দেশ তার সভ্যতা, পরিকল্পনা ও অধ্যবসায়ের মাধ্যমে ইতিহাসের গতিপথ পাল্টে দিয়েছে। চীনের গল্প আজও অসম্পূর্ণ, কারণ এটি এখনও লেখা হচ্ছে, প্রতিদিন, প্রতিক্ষণ। একসময় যে জাতি বারবার পতন ও অপমানের শিকার হয়েছিল, আজ সেই জাতি পৃথিবীর মানচিত্রে এক উজ্জ্বল প্রতীকে পরিণত হয়েছে। চীন আমাদের শেখায়, শক্তি আসে ধৈর্য থেকে, উন্নতি আসে ঐক্য থেকে,
আর পরিবর্তন আসে নিজের প্রতি বিশ্বাস থেকে। সম্ভবত একদিন ইতিহাসের বইয়ের পাতায় লেখা থাকবে 21 শতাব্দী ছিল চীনের শতাব্দী।